হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিকের পর্ষদের কোশ্চেন পেপার সলভ করব। ঠিক আছে, সো পর্ষদের কোশ্চেন পেপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পর্ষদের কোশ্চেন পেপারগুলো যদি তোমরা করে যাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো পর্ষদের কোশ্চেন পেপারগুলো ভালো করে তোমরা সলভ করো। হ্যাঁ, তো ফার্স্ট যে কোশ্চেনটা সেটা কি বলছে দেখো, বলছে 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি এর মান কত হবে। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আচ্ছা, বলছে এত লিটার কোনো গ্যাসের মানে আদর্শ গ্যাস মানে আমরা কি জানি, আদর্শ গ্যাসের সমীকরণ কি হয় বলো, পিভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। এটা আদর্শ গ্যাসের সমীকরণ, তাই তো। এবার বলছে এত লিটার মানে 11.2 লিটার। এবার আমরা কি জানি দেখো, আমরা একটা জিনিস জানি, সেটা কি 22.4 লিটার আয়তনে কি থাকে, 1 মোল অণু থাকে, তাই না। 22.4 লিটারে কি 1 মোল অণু থাকে। 1 মোল মানে ওই যে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা 6.623 ইন্টু 10⁻23, সরি 6.023 ইন্টু 10⁻23, এটা তোমার অ্যাভোগাড্রো নাম্বার। এটা মানে কি 1 মোল। ওকে, তাহলে 1 মোল মানে তোমার অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে 1 মোলের যে আয়তন হয় সেটা কতক্ষণ হয়, 22.4 লিটার হয়। ক্লিয়ার হয়েছে। তাহলে এইখানে দেখো, তাহলে 22.4 লিটার কার জন্য, N মোল মানে 1 মোলের জন্য, তাই তো। তাহলে এখানে যদি বলি আমি, তাহলে 1 লিটারের জন্য আয়তন কতখানি মানে কত মোল হবে, তুমি বলবে ভাই 1/22.4 লিটার। যদি বলি আমি 11.2 লিটারের জন্য কতখানি হবে, তাহলে পরে তুমি বলবে ভাই কত, 11.2/22.4 এত মোল, তাই তো। তাহলে এখান থেকে তুমি মোল নাম্বারটা কিন্তু ক্যালকুলেট করতে পারছো। সুতরাং মানে দশমিক দশমিক যদি তুলে দাও তাহলে কি 1/2 হবে, তাহলে এত মোল। তাহলে এটাই কি এন এর ভ্যালু। তাহলে 1/2 মানে কত দেখো, 1/2 মানে 0.5 মোল। এইবার দেখো যে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণে কি রয়েছে, যে পিভি ইকুয়াল টু এন ইন্টু আর ইন্টু টি। তাহলে এন হচ্ছে তোমার কি মোল সংখ্যা, সেই মোল সংখ্যাটাই আমরা ক্যালকুলেট করলাম, সেটা কত বলছে 0.5 মোল। তাহলে সুতরাং তুমি কি লিখতে পারো, সুতরাং পিভি ইকুয়াল টু 0.5 ইন্টু আর ইন্টু টি, তাই নয় কি। এটাই কি তোমার আনসার হবে। দেখো কোথায় রয়েছে, তাহলে এটা অপশন সি তোমার কি কারেক্ট আনসার হবে। ওকে, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে প্রদত্ত কোনটি চার্লসের সূত্রের ভিটি লেখচিত্র। তাহলে চার্লসের সূত্র যেটা সেটা কি ভি আর টি। এখানে ভি হচ্ছে তোমার ভলিউম আর টি হচ্ছে তোমার কি অ্যাবসলিউট টেম্পারেচার, মানে এটা কেলভিন স্কেলে বলে দিয়েছে। তাহলে কেলভিন স্কেলে তুমি যদি সূত্র দেখো, অ্যাকচুয়ালি চার্লসের সূত্র কী ছিল মনে আছে তোমাদের। চার্লসের সূত্র বলছে যে ধরো কোনো একটা গ্যাসের ভলিউম টি টেম্পারেচারে কতখানি হবে, মানে ভলিউমের এক্সপ্যানশন। তোমরা যেরকম লিকুইডের এক্সপ্যানশন দেখেছো, এখানে কি দেখবে তুমি, গ্যাসের এক্সপ্যানশন দেখবে। চার্লসের সূত্র বলছে কি গ্যাসের এক্সপ্যানশন হয়। তাহলে গ্যাসে এক্সপ্যানশন হয় মানে এক্সপ্যানশনে কি প্রেশার হতে পারে, ভলিউম ইনক্রিজ করতে পারে, টেম্পারেচার ইনক্রিজ করতে পারে, তাই তো, সব কিছুই পসিবল। চার্লসের সূত্রে যেটা হয় ভলিউমের চেঞ্জ হয়, কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তোমার এখানে মাস আর প্রেশারটাকে কনস্ট্যান্ট রাখা হয়ে থাকে। তাহলে মাস আর প্রেশারটাকে কনস্ট্যান্ট রেখে ভলিউমটা ইনক্রিজ করে। এবার কীভাবে ইনক্রিজ করে দেখো, বলছে তুমি যদি 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করো, মানে জাস্ট 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করলে পরে 0 ডিগ্রি যে টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেলসিয়াসে যে ভলিউম ছিল, সেই ভলিউমের 273 বেড়ে যাবে। মানে তাহলে 0 ডিগ্রি টেম্পারেচারে ভলিউম কত ছিল সেটা ধরলাম V0, তাহলে কতখানি বেড়ে যাবে বলছে নাকি 273 বেড়ে যাবে এই যে 0 ডিগ্রি টেম্পারেচারে যে ভলিউম সেই ভলিউমটার। তাহলে এত ইন্টু V0, তাই নয় কি। এটা 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করার দরুন হলো,
আমি যদি বলি টি ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করা হয়েছে, তাহলে তুমি এখানে কি ভিটি লিখবে, সরি এখানে টি লিখবে তুমি। কথাটা কি বোঝাতে পারছি আমি? জাস্ট ঐকিক নিয়ম। ক্লিয়ার হয়েছে? জাস্ট তুমি কী করছো, এটা ঐকিক নিয়ম করছো, মানে 1 ডিগ্রি টেম্পারেচার তুমি ইনক্রিজ করেছো, যার ধরুন ভলিউমের চেঞ্জ কী হয়েছে দেখো, মানে ইনিশিয়ালি V0 ছিল 0 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু 1 ডিগ্রি তুমি বাড়িয়ে দিয়েছো, তাহলে কত হয়েছে V0 প্লাস V0/273। 2 ডিগ্রি করো, তাহলে V0 প্লাস 2V0/273, টি ডিগ্রি করলে TV0/273। বুঝতে পারলে? এইটা হচ্ছে তোমার কি চার্লসের সূত্র। তাহলে এটা ভলিউমের এক্সপ্যানশন দেখাচ্ছে। সুতরাং V0 কমন নিলে পরে 1 প্লাস T/273, তোমার চার্লসের সূত্র। এইবার প্রশ্ন হচ্ছে দেখো, এখানে তো ভাই বলেছে ভি আর ক্যাপিটাল টির মধ্যে রিলেশন, মানে গ্রাফ। তুমি তো এখানে স্মল টি পেয়েছো, স্মল টিটা কি ডিগ্রি সেলসিয়াস স্কেলে তুমি পাও, তাই তো? তাহলে এইখান থেকে তুমি কেলভিন স্কেলে আসতে পারো, মানে ক্যাপিটাল টির ফর্মে তুমি আসতে পারো। দেখো আমি যদি এটাকে লিখি ভিটি ইকুয়াল টু V0, এটাকে কি লিখতে পারি আমরা 273, এটা 273 প্লাস স্মল টি, তাহলে V0/273, আর এই যে টি প্লাস 273 এটা মনে কত ক্যাপিটাল টি, তাহলে ভিটি মানে এটা পাচ্ছ তুমি, তাই না? এই যে V0/273 এটা কি কনস্ট্যান্ট, কারণ V0 কি 0 ডিগ্রি সেলসিয়াসে যে গ্যাসটা তুমি নেবে সেই গ্যাসের ভলিউমটা কনস্ট্যান্ট থাকবে, একটা ফাইনাইট তো একটা ভলিউম থাকবে না, সেটা তো কনস্ট্যান্ট। তাহলে তুমি সুতরাং বলতে পারো কি ভি প্রপোর্শনাল টু কি টি হবে, ক্যাপিটাল টি। এইটা হচ্ছে তোমার চার্লসের সূত্র। তাহলে তুমি চার্লসের সূত্রটাকে এইভাবে বলতে পারো যে মানে কোনো নির্দিষ্ট গ্যাসের ভর ও চাপ স্থির থাকলে সেই গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সাথে সমানুপাতিক হবে। বুঝতে পারলে? পরম উষ্ণতা মানে অ্যাবসলিউট টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচারকে আমরা কিন্তু কেলভিন স্কেলে লিখে থাকি। অ্যাবসলিউট 0 টেম্পারেচার কিন্তু বলছি না, আমি অ্যাবসলিউট টেম্পারেচারের কথা বলছি। অ্যাবসলিউট 0 টেম্পারেচার কিন্তু আলাদা, সেটা কত হয় কেলভিন স্কেলে আমরা পাই 0 কেলভিন। এইটাকে বলা হয় অ্যাবসলিউট 0 টেম্পারেচার, যে টেম্পারেচারে গ্যাসটার ভলিউম 0 হবে, প্রেসারও 0 হবে। এটাকে বলে অ্যাবসলিউট 0 টেম্পারেচার, পরম শূন্য উষ্ণতা, অ্যাবসলিউট 0 টেম্পারেচার, এটা আলাদা। ঠিক আছে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। যাই হোক, তাহলে এখানে ভি প্রপোর্শনাল তুমি টি পাচ্ছ। তাহলে তোমাকে যদি বলে গ্রাফ প্লট করো, তাহলে তুমি কি করো ভাই, এটাকে একটা স্ট্রেট লাইন না, তাহলে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট ইন্টু টি পাচ্ছ, যেটা কি পাসিং থ্রু অরিজিন, কারণ প্লাস সামথিং কি 0, তাই না? কিছু নেই, 0। তাহলে কি এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, যেটা কি পাসিং থ্রু অরিজিন, এইভাবে যাবে। অবশ্যই এখানে এক্স অ্যাক্সিস বরাবর টি হবে আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভি হবে, তাহলে এইটা তোমার গ্রাফ হবে। তাহলে কোন গ্রাফটা দেখো এখানকার মধ্যে, অপশন এ তোমার কারেক্ট আনসার। ছোট্ট জিনিস বুঝতে হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, এগুলো লিখে নাও তোমরা। আমি মুছে দিচ্ছি, ভিডিওটা স্টপ করে লিখে নাও। হ্যাঁ, ওকে। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবথেকে বেশি? কার্বন ডাইঅক্সাইড। একদম চোখ বুঝে কার্বন ডাইঅক্সাইড লিখে দেবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে প্রদত্ত ধাতুগুলির কোনটির প্রসারণ শনাক্ত নিম্নতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? আচ্ছা, মানে কোন ধাতুটির প্রসারণটা নিম্নতম হয়, মানে বেশি প্রসারণ হতেই চায় না, সেটা কে বলো তো? সেটা হচ্ছে তোমার ইনভার। সেটা হচ্ছে তোমার কি ইনভার। ইনভারের প্রসারণই হয় না বলতে গেলে। ঠিক আছে, ইনভার একটা কি সংকর ধাতু। ক্লিয়ার হয়েছে? ইনভারটা হচ্ছে তোমার নিকেল আর লোহার সংকর ধাতু। ওকে, ইনভারটা কি নিকেল আর লোহার সংকর ধাতু। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বলছে প্রদত্ত কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি? ঠিক আছে,
দেখো এখানে গামা রশ্মি যদি প্রথমে দেখি আমি, এর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তার জন্য কি এ সমস্ত কিছু ভেদ করে চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে তুমি যদি এক্স রশ্মির দিকে দেখো, মানে সবচাইতে তরঙ্গ দৈর্ঘ্য কম হচ্ছে তোমার গামা রশ্মি, দিয়ে এক্স রশ্মি, তারপরে তুমি আসবে অতিবেগুনি রশ্মি, তারপর অবহেলিত রশ্মি, অবলোহিত মানে তোমার ইনফ্রারেড রে। তাহলে এইটা তোমার কি এর মানে এই চারটের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তোমার ইনফ্রারেড রের ক্ষেত্রে। এটা কি আমাদের মানে গরম অনুভূতি দেয়, গরম, আমাদের যে সূর্যের আলো যে পড়ে গায়ের মধ্যে লাগলে তো এটা গরম লাগে, সেই যে গরমটা, যে হটনেসটা, সেটা কিন্তু পাই আমরা এই ইনফ্রারেড রে থেকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি পাতলা উত্তল লেন্সের, তাহলে উত্তল লেন্স, লেন্স মানে এই এই একটা লেন্স, তাই তো। বলছে 2f দূরে, এটা যদি এফ হয়, 2f মানে এইখানটায়, 2f মানে কি সেন্টার অফ কার্ভেচারে রেখেছে। ওকে, এটা তোমার এফ, তাহলে এইখানে রেখেছে, মানে আর ইকুয়াল টু 2f হয়, আমরা সেটা জানি। দূরে রাখলে সৃষ্ট প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে? দেখো ছবিটা একটু আঁকো, তাহলে তুমি বুঝতে পারবে। ছবিটা আঁকলেই বুঝতে পারো, ছবি এঁকে এঁকে করো এগুলো। ধরো এরকম রয়েছে, তো এটা আবার হচ্ছে না কেন? ঠিক আছে, এই পেজটাকে আমাকে বোধহয় কাটতে হবে। এক সেকেন্ড, আমি নতুন একটা পেজ নিয়ে নিই। এক সেকেন্ড, সরি ফর দ্যাট, বাট সো প্লেন color black. Okay, black. Next pencil. Okay, I think now it will work. Yeah, it is working. সো কোশ্চেনটা কি বলেছে দেখো, আচ্ছা উত্তর লেন্স বলেছে তাই না, তাহলে একটা উত্তর লেন্স আঁকলাম আমি, দূর মাঝখানে একই, তাহলে বেশি সুবিধা হবে তাই না। তাহলে এই একটা উত্তর লেন্স আমার। ওকে, এটাকে একটা উত্তর লেন্স। তাহলে উত্তর লেন্সের এটা ধরো সাপোজ এই দিকের ফোকাস, আর এটা এই দিকের সেন্টার অফ কার্ভেচার, দ্যাট মিন্স আর। তাহলে এইখানে একটা আমি অবজেক্ট রেখেছি, এইখানে আমি একটা অবজেক্ট রেখেছি, এই একটা অবজেক্ট রেখেছি আমি। ওকে, তাহলে প্রথমত যেটা হয়, ছবি আঁকো। তুমি কি করো, একটা সমান্তরাল একটা রশ্মি পাঠালাম সমান্তরাল একটা রশ্মি। এটা কি হবে, সিম্পলি এটা ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে চলে গেল, এটা তোমার ফোকাস, মুখ্য ফোকাস। সেকেন্ড একটা কাজ করো, যেটা হচ্ছে তোমার একদম অপটিক্যাল সেন্টার দিয়ে একটা ইয়ে পাঠাও, রশ্মি পাঠাও। অপটিক্যাল সেন্টার দিয়ে আমি একটা রশ্মি পাঠালাম, এখানে এসে মিলিত পয়েন্টটাই কি আমাদের ইমেজ ফর্ম করবে, তাই না। মিলিত যে পয়েন্টটা, সে মিলিত পয়েন্টটাই কি আমাদের ইমেজ ফর্ম করবে, তাহলে এইখানে কিন্তু আমাদের ইমেজটা ফর্ম করবে। তাহলে এম ও ছিল আমাদের অবজেক্ট, দিস ইজ আওয়ার অবজেক্ট অ্যান্ড দিস ইজ আওয়ার ইমেজ, প্রতিবিম্ব। ওকে, বাংলা এটাকে বলি আমরা প্রতিবিম্ব। তাহলে এটাকে নাম দাও এনপি, যা খুশি। এবার দেখো ভালো করে বোঝো জিনিসটা, এইখানে তুমি যদি একটা পর্দা রাখো, মানে এখানে যদি তুমি একটা পর্দা রাখো, এখানে নয় মানে এইখানটা একদম, ঠিক আছে, তুমি একটা পর্দা রাখো, সেই পর্দার মধ্যে কিন্তু এই প্রতিবিম্বটা ফুটে উঠবে। তার মানে কি, পর্দায় ফেলা যাচ্ছে। তাহলে প্রথম যে নেচারটা হলো সেটা কি, সৎ। প্রথম নেচারটা কি হলো, সৎ প্রতিবিম্ব, সৎ প্রতিবিম্ব। সেকেন্ড, প্রতিবিম্বটা কোথায় উৎপন্ন হচ্ছে বলো তো, যেহেতু এটা দেখো
বক্রতা কেন্দ্রে রয়েছে, এটাও কিন্তু বক্রতা কেন্দ্রেই উৎপন্ন করেছে, তাহলে প্রতিবিম্বটা কিন্তু উৎপন্ন হবে বক্রতা কেন্দ্রেই। ওকে, সেকেন্ড কি দেখো, প্রতিবিম্বটা কিন্তু জাস্ট উল্টো, যে অবজেক্টে রয়েছে সেই অবজেক্টের উল্টো, তাহলে কি উল্টো যদি হয় তাহলে সেটাকে বলি অবশীর্ষ। ক্লিয়ার হয়েছে? তাহলে সৎ প্রতিবিম্ব গঠন করবে, অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে। আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে তোমার দেখো, এর যে আকার আর এর যে আকার, আকার কিন্তু সেম হবে, আকার একই থাকে। প্রতিবিম্ব ও যে ইমেজ তারা মানে প্রতিবিম্ব আর বস্তু তাদের আকার কিন্তু সেম হয়। তাহলে এই তিনটে হচ্ছে গিয়ে নেচার, ইমেজটার নেচার। ক্লিয়ার হয়েছে? আর প্রতিবিম্বটা কোথায় গঠিত হচ্ছে? বক্রতা কেন্দ্রে গঠিত হচ্ছে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। তাহলে এখানে অপশন দেখো এবার তুমি, সৎ প্রতিবিম্ব হবে, এবং এখানে সৎ আছে কিন্তু সমশীর্ষ বলেছে, এটা হতে পারে না। অসৎ অসৎ হবে না, অসৎ অবশীর্ষ হবে না, তাহলে সমশীর্ষ সৎ প্রতিবিম্ব, তাহলে এটাই তোমার আনসার হবে। এখানে আরেকটা বলতে পারতো, আচ্ছা এখানে সৎ অবশীর্ষ বলে দিয়েছে, এখানে ওটা দেয়নি। ঠিক আছে, তাহলে সৎ হবে আর অবশীর্ষ, তাহলে এটা আমাদের কি আনসার। তাহলে ছবিটা যদি তুমি বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেমগুলো করতে পারবে। আর এই ধরনের যে প্রশ্ন খুবই সোজা, একবার তুমি বাড়িতে নিজে নিজে ট্রাই করো, ফোকাসে অবজেক্ট রাখবে, কোথায় উৎপন্ন হয়। আলো প্রত্যাবর্তন নীতি ফলো করে, প্রথমে ইনফিনিটি রাখবে, দেখবে কোথায় মানে ইমেজ ফর্ম করছে, দিয়ে ইনফিনিটি আর সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখবে, দেখবে কোথায় উৎপন্ন হচ্ছে, দিয়ে সেন্টার অফ কার্ভেচারে রাখবে, দেখতেই পাচ্ছ কোথায় উৎপন্ন হচ্ছে, দিয়ে সেন্টার অফ কার্ভেচারের ফোকাসের মাঝে রাখবে, তাহলে বুঝতে পারবে যে কোথায় উৎপন্ন হচ্ছে। মানে এগুলো দু একটা ছবি যদি তুমি আঁকো না, তাহলে বুঝতে পারবে যে কোথায় কি হয় আর কি। ঠিক আছে, মানে মেনলি আমি একটুখানি বলে দিই তোমাদের রিভিশনের জন্য, যাতে এখান থেকে তোমাদের পুরো রিভিশনটা হয়ে যায়। তুমি যদি দেখো, জাস্ট সিম্পল আমি ছবি আঁকছি না, ধরো এটা তোমার এটা তোমার অপটিক্যাল সেন্টার, এটা তোমার ফোকাস, এটা তোমার সেন্টার অফ কার্ভেচার, রাইট? তাহলে ধরো তুমি ইনফিনিটিতে তুমি একটা অবজেক্ট রাখলে, ইনফিনিটি মানে তাহলে ইনফিনিটি, একদম ইনফিনিটি রাখলাম, সেটা উৎপন্ন করবে ফোকাসে এসে, ফোকাস ইমেজ উৎপন্ন করবে। তুমি ইনফিনিটি আর বক্রতা কেন্দ্রের মাঝে যদি রাখো, ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি সেটা ইনফিনিটি হিসেবেই ধরা হয়ে থাকবে, মানে যদি কাছাকাছি রাখো তাহলে ঠিক আছে। ইনফিনিটি আর বক্রতা কেন্দ্রের যদি মাঝে বলো, তাহলে সেটা উৎপন্ন করবে বক্রতা কেন্দ্র, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে। যদি তুমি বক্রতা কেন্দ্রে রাখো তাহলে সেটা বক্রতা কেন্দ্রে উৎপন্ন করবে, যদি তুমি ফোকাসে রাখো তাহলে সেটা ইনফিনিটিতে উৎপন্ন করবে, যদি ফোকাস আর বক্রতা কেন্দ্রে অপটিক্যাল সেন্টারের মাঝে রাখো, এইখানে যদি তুমি রাখো, তাহলে এটা তুমি করে দেখবে যে কোথায় উৎপন্ন হচ্ছে। এটা তোমার হোমওয়ার্ক রইল, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো, মানে জাস্ট একটুখানি তোমরা হাতে কলমে করো তাহলে বুঝতে পারবে। আচ্ছা, নেক্সট দেখো, বলছে কোন পরিবাহীর মধ্য দিয়ে মানে কোনো পরিবাহীর মধ্য দিয়ে 2 মিনিটে 120 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? দেখো, প্রবাহ মাত্রার একটা সংজ্ঞা রয়েছে ম্যাথমেটিক্যালি, যদি বলি আমি, সেটা বলে কি চার্জ বাই টাইম, চার্জ বাই টাইম। তাহলে এখানে চার্জ কত বলে দিয়েছে? 120 কুলম্ব, টাইম তো ভাই 2 মিনিট বলে দিয়েছে, তাহলে টি ইকুয়াল কত? 2 মিনিট। তাহলে 2 মিনিটকে আমি সেকেন্ডে করে নিয়ে চলে আসি, তাই না? তাহলে 2 × 60 সেকেন্ড, তাহলে 120 হবে, কাটাকাটি করলে এত। তাহলে কারেন্টের ইউনিট কি হয়? অ্যাম্পিয়ার, সুতরাং আই ইকুয়াল টু কত? 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার আনসার হবে। সরি, কি মিস্টেক করলাম, 0.1 অ্যাম্পিয়ার, 120 কুলম্ব তো এটা না, কি আই ইজিক্যাল টু Q/T, রেট অফ ফ্লো অফ চার্জ। ঠিক আছে, চার্জ বলে দিয়েছে 120 কুলম্ব লিখলাম,
সময় 2 মিনিট, মিনিটকে আমি সেকেন্ডে করব আমি, তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে মিনিট 60 দিয়ে গুণ করলাম, তাহলে 6 × 2 = 12, 120 তো আসছে। এটা 1 হবে, এটা আনসার কিছু ভুল আছে, এটা 1 আনসার হওয়া দরকার, ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার হবে। হ্যাঁ, কারণ এখানে ভুলের কিছুই নেই ভাই, সিম্পল ক্যালকুলেশন, জাস্ট Q/T লিখবে তুমি, Q এর মান বলে দিয়েছে, T এর মান তোমাকে বলে দিয়েছে। আই থিঙ্ক যদি এখানে 12 বলতো তাহলে তোমার 0.1 আসতো, তাই না, কারণ 12/120 তুমি করবে, তাহলে 12 দিয়ে কাটলে পরে 10 আসবে এখানটা, সুতরাং 0.1 অ্যাম্পিয়ার। আইদার এখানে মিস্টেক রয়েছে আর আনসারে মিস্টেক রয়েছে, ঠিক আছে। তোমাকে যদি এটা বলে তুমি এটা করবে, আমি আনসারে কী আছে এটা তো পড়ার ব্যাপার না, আগে কোশ্চেনটা কী বলছে এটা করবো না আমি, তাহলে এখানে 120/120, ঠিক আছে, 1 অ্যাম্পিয়ার হবে আনসার। ওকে, বলছে দীর্ঘ পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা কত? শ্রেণীর সংখ্যা 18টা। ক্লিয়ার হয়েছে? যে পরিবাহী রোধ আর পরিবাহীতে তড়িৎ প্রবাহের সময় টি অপরিবর্তিত থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ ও প্রবাহমাত্রা সম্পর্ক কত? দেখো, তাপ ও প্রবাহমাত্রার মধ্যে যে সম্পর্ক হয় সেটা কি হয়? এইচ। সাধারণত আমি পুরো সূত্রটা লিখে দিই। প্রথমত দেখো, এইচ প্রপোর্শনাল টু I² হয় যখন রেজিস্ট্যান্স ও টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। সেকেন্ড, এইচ প্রপোর্শনাল টু আর হয় যখন আই আর টি কনস্ট্যান্ট থাকে। এইচ প্রপোর্শনাল টু টি হয় যখন আই আর আর কনস্ট্যান্ট থাকে। তাহলে এটাকে যদি আমরা একত্রে লিখি তাহলে এইচ প্রপোর্শনাল টু I² আর ইন্টু টি, তাহলে এইচ ইকুয়াল টু I² আর ইন্টু টি, একটা কনস্ট্যান্ট আসছে, সেই কনস্ট্যান্টটাকে আমরা সাধারণত স্মল টি দিয়েছি, স্মল টি দিয়ে দিই, ডিভাইড বাই জে, জুল কনস্ট্যান্ট লিখে থাকি আমরা, ঠিক আছে। তাহলে এইচ ইকুয়াল টু I² আর টি বাই জে, এইটা তোমার কি আনসার। এটা তোমাকে জানতে হবে, এটা একটা সূত্র, জুলের সূত্র, মানে তো তাপ সংক্রান্ত জুলের সূত্র। বলছে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারশ্মি হলো, বিটারশ্মি মানে কি? এটা ইলেকট্রনের স্রোত। ইলেকট্রনের স্রোত অবশ্যই, প্রোটন তো হতেই পারে না, নিউটনও হবে না, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হবে না। এখানে যদি গামা বলতো, গামা কিন্তু অবশ্যই একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে? বলছে প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? LiH। কারণ দেখো লিথিয়ামের কি বাইরের কক্ষে, আমি যদি লিথিয়াম দেখি 1s2 2s1, বাইরের কক্ষে একটা। তুমি যদি হাইড্রোজেন নাও 1s1, তাহলে একটা। তাহলে এই বেটা দুজনে মিলে কি অষ্টক পূর্তি কখনো করতে পারবে না? ডুয়েট হয়েছে, মানে দ্বৈত সত্তা কিন্তু ফলো করছে, তাই না, মানে বাইরের কক্ষে দুটো ফুলফিল হয়েছে, বাট 8টা কিন্তু কখনোই পসিবল নয়, তাই অষ্টক নীতি কিন্তু এ মানবে না। ওকে, সিম্পল জিনিস। নেক্সট কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত কোনটি তড়িৎ পরিবহন করে? আমরা সবাই জানি, তুমি যদি জলের মধ্যে যদি NaCl মানে লবণ যদি বলে দাও, লবণ জল সল্ট ওয়াটার ইজ আ গ্রেট কন্ডাক্টর, তাই না? তোমরা 3 Idiots বই দেখেছো, 3 Idiots বইতে সে হিসু করে দেয়, হ্যাঁ, ওইখানে ওই আমাদের কি মানে মূত্রের মধ্যে তো ওই ইউরিয়া মানে তোমার লবণাক্ত ইয়ে থাকে, তো তার জন্য কি সেখান থেকে কারেন্ট ফ্লো করে। সুতরাং আমরা সবাই জানি এটা, জলের মধ্যে লবণগুলো দিলে সেখানে তুমি কিন্তু কারেন্ট ফ্লো করতে, মানে সেখানে কারেন্টটা ফ্লো করবে। ওকে, হচ্ছে কপার সালফেটের জলীয় দ্রবণে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত কি গলিত অতিরিক্ত পরিমাণে যদি জলীয় অ্যামোনিয়া যোগ করো তাহলে উৎপন্ন দ্রবণ কী বর্ণের হয়? এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু গাঢ় নীল বর্ণের হবে। ক্লিয়ার হয়েছে? গাঢ় নীল বর্ণ কিন্তু হবে। তুমি যদি এর রিয়াকশনটা দেখতে চাও, মানে সেটা কেমন হয় দেখো, আমি এখানে লিখে দিচ্ছি। আমি যেহেতু কপার সালফেট বলেছে, সুতরাং CuSO4 বলবে তুমি। এর সাথে তুমি কি করছো দেখো, জলীয় অ্যামোনিয়া যুক্ত করছো।
যদি মানে আমি সিম্পল কপার সালফেট নিয়েছি, কপার সালফেটের জলীয় দ্রবণের সংখ্যাতে আমি আসবো। কপার সালফেটের সাথে যদি তুমি জলীয় অ্যামোনিয়া নাও, অ্যামোনিয়া মানে NH4OH, জলীয় অ্যামোনিয়া মানে জল রয়েছে তাই OH-টা নিয়ে চলে আসলাম আমি, বুঝতে পারলে? এর যদি তুমি রিয়াকশন দেখো সেটা হয় CuSO4। এইখানে যেহেতু দেখো জলীয় দ্রবণ বলছে না, এইখান থেকে উৎপন্ন হয় কি CuOH2 প্লাস NH4 এর হোল টু SO4। এবার এর সাথে মানে এই যেটা আর এটা মানে পুরোটা, এটার সাথে যদি তুমি জলীয় অ্যামোনিয়া নাও, কারণ এখানে কি অতিরিক্ত পরিমাণ বলেছে, তাহলে বেশি পরিমাণে যদি তুমি জলীয় অ্যামোনিয়া যদি নাও, তার মানে কি এবার এটার সাথে তুমি যুক্ত করবে, সাপোজ এরকম বলি আমি, তাহলে ভালো হবে। আচ্ছা, এখানেই করে দিই, অসুবিধা নেই। CuSO4 ডট CuOH হোল টু প্লাস NH4 এর হোল টু SO4 প্লাস NH4OH। এর যদি তুমি রিয়াকশন করো, এর রিয়াকশন করলে যেটা উৎপন্ন হয় CuNH3 তার হোল 4SO4 প্লাস H2O। এই যে ব্যাটা, এই ব্যাটাটাকে বলি আমরা টেট্রা অ্যামিন কপার 2 সালফেট। এর বর্ণটা গাঢ় নীল হয়ে থাকে, ঠিক আছে? সো তোমার আনসার যেটা হবে এটা, রিয়াকশন এটা আর কি, তুমি মনে রাখতে পারো ডিরেক্ট, কিন্তু রিয়াকশন জিজ্ঞাসা করলে তোমাকে জাস্ট এইটুকুনিকে লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, নোট করে নাও জিনিসগুলো। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, বলছে প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেডের সংকেত, জিঙ্ক ব্লেড অথবা জিঙ্ক সালফেটে বলা হয়ে থাকে, সেটা তোমার কি ZnS, মুছে দিচ্ছে ZnS, এটা তোমার অপশন বি তোমার কারেক্ট অ্যান্সার হবে। হচ্ছে প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল, অ্যালকোহল মানে OH থাকবে, OH কোথায় আছে দেখো, এই যে OH রয়েছে, তাই না? ইথানল, এটা তোমার কি একটা অ্যালকোহল, অ্যালকোহল, বুঝলা? আচ্ছা, নেক্সট কোশ্চেনগুলো দেখো, গ্রুপ বি এর বলছে জীবাশ্ম জ্বালানির বিকল্প, বিকল্প একটি জ্বালানির উল্লেখ কর, মানে বিকল্প মানে কি, মানে জীবাশ্ম জ্বালানির বিকল্প নাকি? জীবাশ্ম জ্বালানি মানে বুঝতেই পেরেছো, লক্ষ লক্ষ বছর ধরে যখন মানে ধরো কোনো প্রাণী মাটির নিচে চাপা পড়ে থাকে, তখন সেখান থেকে কি তৈলাক্ত মানে তেল বেরোতে শুরু করে, সেগুলো জীবাশ্ম জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেমন পেট্রোল বলো, কেরোসিন বলো, এগুলো জীবাশ্ম জ্বালানি। এর বিকল্প মানে অনুরূপ, মানে যেগুলো জীবাশ্ম জ্বালানি থেকে জীবাশ্ম থেকে আসছে না, যেসব জ্বালানির উৎস জীবাশ্ম নয় তারাই জীবাশ্ম জ্বালানি নয়, তাই না? তাহলে এগুলো যেরকম ধরো তুমি কিছু প্রাকৃতিক গ্যাস বলতে পারো, যেরকম আরও বলতে পারো আমার অ্যাটমিক এনার্জি, হাইড্রোজেন এনার্জি, এগুলো কি, এগুলো তো জাস্ট মানে যে অ্যাটমিক এনার্জি কিন্তু কোনো জীবাশ্ম জ্বালানি নয়, তাই নাকি? তাহলে জীবাশ্ম জ্বালানির বিপরীত হয়ে গেল, বিকল্প হয়ে গেল। প্রোপেন আছে, প্রাকৃতিক গ্যাস রয়েছে, মিথেন, অ্যামোনিয়া, এরাও কিন্তু জীবাশ্ম জ্বালানির বিকল্প উদাহরণ। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো নোট করে নাও। অ্যাটমিক এনার্জি বলতে পারো, হাইড্রোজেন এনার্জি বলতে পারো, প্রোপেন বলতে পারো, প্রাকৃতিক গ্যাস বলতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম বলো। আমরা সবাই জানি কার্বন ডাইঅক্সাইড, তাই না? আগের কোয়েশ্চেনও ছিল। আচ্ছা, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, বলছে কোল বেড মানে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আহরণ করা হয়? সাধারণত মিথেন গ্যাসকে আহরণ করা হয়। কোন গ্যাস? মিথেন গ্যাসকে। ওকে, চার্লসের সূত্রের ধ্রুবক কি কি? একটু আগে চার্লসের সূত্র বোঝালাম, তাহলে বলো কি কি হবে? ভর ও চাপ। ওকে, সত্য না মিথ্যা যাচাই করো। বলছে উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধানের সমান।
হ্যাঁ, সমানই তো হবে, ডিফারেন্সটাই সবসময় সমানই হবে। দেখো তোমাকে বোঝাই আমি, ধরো তুমি কেলভিন স্কেলে বলছো T1 ইকুয়াল টু স্মল T1 প্লাস 273, তুমি আরেকটা নিচ্ছ টেম্পারেচার T2, তাহলে T2 প্লাস 273, এদের সাপোজ তুমি ডিফারেন্স নেবে, ডিফারেন্স নাও T1 মাইনাস T2, তাহলে T1 মানে কত বলছো তুমি, T1 প্লাস 273 মাইনাস T2 মানে কত বলছো তুমি, T2 প্লাস 273, এটাকে সিম্পলিফাই করো, T1 প্লাস 273 মাইনাস T2 মাইনাস 273, তাহলে 273 ক্যান্সেল হচ্ছে, সুতরাং T1 মাইনাস T2 থাকছে, সুতরাং কি T1 মাইনাস T2 হচ্ছে। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা অলওয়েজ সেম, ডিফারেন্সটা অলওয়েজ সেম। তুমি যদি কেলভিন স্কেলে 1 ডিগ্রি টেম্পারেচার ইনক্রিজ করো, মানে 1 ডিগ্রি কেলভিন যদি ইনক্রিজ করো, সেলসিয়াস স্কেলেও সেটা 1 ডিগ্রি ইনক্রিজ হবে। দেখো না, তোমাকে এক্সাম্পল দিয়ে বোঝো, তুমি ধরো টি ইকুয়াল টু বললে তুমি 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিন স্কেলে কত হবে, 27 প্লাস 273 হবে, রাইট? এটা যোগ করলে পরে তুমি অ্যাপ্রক্সিমেট কি মানে 300 কেলভিন দিয়ে পাবে। ক্লিয়ার হয়েছে? 27 ডিগ্রি থেকে তুমি 28 ডিগ্রি করে দিলে, তাহলে এখানে 28 লিখবে, 28 প্লাস 273, তাহলে কত হয়, 301 হবে। তাহলে কি এখানে 1 ডিগ্রি বাড়লে এখানে 1 ডিগ্রি বাড়ছে না? এটা সিম্পল হিসাব, তাই না? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা। তাহলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে আয়তন কথাটা বলেছে, তাহলে আয়তন থেকে আমরা চার্লসের সূত্র পড়লাম একটু আগেই, ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273। ভালো করে মনে করে দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে তোমরা যে আয়তন প্রসারণ গুণাঙ্ক পড়েছিলে, মানে আয়তন প্রসারণ পড়েছিলে, সেখানে কি ছিল, এরকম ছিল না? তোমরা বলতে না যে একটা টেম্পারেচারে ধরো মানে ভলিউমটা সেটা কি হবে, প্রপোর্শনাল টু ইনিশিয়াল ভলিউম, তাই তো? আর হচ্ছে তোমার এটা কি বলে, বেশ মানে ভিটি ইকুয়াল টু, যেটা আমরা পাই অ্যাকচুয়ালি V0 ইন্টু 1 প্লাস গামা ইন্টু টি, এটা পাই আমরা, তাই না? মানে অ্যাকচুয়ালি এসে ডিফারেন্সটা যে মানে ভলিউমের যে চেঞ্জ, এরকমভাবে লিখে থাকি আমরা, ভলিউমের যে চেঞ্জ সেটা প্রপোর্শনাল টু ইনিশিয়াল ভলিউম, 0 ডিগ্রি টেম্পারেচারের ভলিউম অ্যান্ড টেম্পারেচারের ডিফারেন্স, ডেল্টা টি বলতে পারো তুমি, অসুবিধা নেই। এবার এই প্রপোর্শনাল তুলতে গেলে পরে তোমার একটা কনস্ট্যান্ট আসে, সেটাই আমরা বলে থাকি সাধারণত গামা, ভলিউমের ক্ষেত্রে গামা ইউজ করে থাকি আমরা। এবার ভি ডেল্টা ভি লিখছি, এটা মানে কি, ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, রাইট? তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্যালকুলেট করে বলতে পারি। দেখো ভালো করে বুঝে নাও বাবা। তাহলে এখান থেকে আমরা কি ভিটি ইকুয়াল টু কি, এটা দিকে আসলে প্লাস হয়ে যাবে, সুতরাং প্লাস V0 ইন্টু গামা ইন্টু ডেল্টা টি। তাহলে সুতরাং তুমি কি বলতে পারো, ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গামা ইন্টু ডেল্টা টি, এটা তুমি বলতে পারো। ওকে, চার্লসের সূত্রে কি পেয়েছি দেখো, তাহলে V0 মিললো ইন্টু 1 মিললো প্লাস, দেখো এখানে 1/273, এখানে গামা লিখেছি আমি, আর এখানে টি মানে টেম্পারেচার চেঞ্জ, আর এখানে কি ডেল্টা টি সেম। তাহলে গামা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, 1/273 বলতে পারি না আমরা? তাহলে এত কেলভিন, মানে কেলভিন অ্যাকচুয়ালি কেলভিন নয়, যেহেতু এটা সেলসিয়াস স্কেলে রয়েছে, সুতরাং কি সেলসিয়াস ইনভার্স হবে, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হবে। ক্লিয়ার হয়েছে? জিনিসটা কি বোঝাতে পারছি? আশা করি জিনিসটা বোঝাতে পারছি। আচ্ছা, কোথায় গেল বাবা, এইটা। তাহলে এই ভ্যালুটা তুমি ক্যালকুলেট করে দাও, মানে 1/273 ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই তোমার আনসার হবে। তুমি ওইটাও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে কি বলছে দেখো, বলছে গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝায়? তো সিম্পল জিনিস ভাই, মেরু। ছবি দেখো, তোমাকে যদি মেরু জিজ্ঞাসা করো তুমি কি বলবে? এই একটা গোলীয় দর্পণ রয়েছে,
তাই তো। এর মেরু বলতে এই যে বক্রতা, এই যে বক্র মানে একটা বক্র যে সারফেস, এর যে সেন্টারটা, এই সেন্টারটাকে বলে থাকি আমরা কি, মেরু। উত্তল দর্পণ বলো বা অবতল দর্পণ বলো, সেই যে কার্ভটা, হ্যাঁ, মানে রিফ্লেক্টিং প্লেটটা, সেই রিফ্লেক্টিং প্লেটের যে সেন্টারটাকে বলে থাকি আমরা মেরু অথবা পোল। ক্লিয়ার হয়েছে? জাস্ট সিম্পল জিনিস। বলছো অবতল দর্পণের দুটি ব্যবহার লেখো। সবাই জানো তোমরা অবতল দর্পণের দুটি ব্যবহার। এক হচ্ছে তোমার গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। আচ্ছা, হেডলাইট আর ভিউ ফাইন্ডার মধ্যে পার্থক্য কিন্তু তোমাকে জানতে হবে। হেডলাইট কোথায় থাকে বলো তো? তোমার যদি একটা গাড়ি হয়, আমি ভাই গাড়ি আঁকতে পারি না, তবে আমি চেষ্টা করছি একটুখানি কীভাবে আঁকে জানি। তার এই 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 ঠিক আছে, একটা সাইকেলে আঁকি না কেন, এই বসা যায়। এইখানে দেখো তোমার একটা হেডলাইট থাকে, তাই না? এইখানে তোমার অবতল দর্পণ ইউজ করা হয়। লাইটটা কি ফোকাসে রাখা হয়, দিয়ে লাইট এখানে রিফ্লেক্ট হয়, দিয়ে প্যারালালে বেরিয়ে চলে আসে, দিয়ে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পারি। এটাকে বলে হেডলাইট। ভিউ ফাইন্ডার বলতে এইখানে একটা ভিউ ফাইন্ডার রয়েছে, মানে ভিউ ফাইন্ডারটা কি পেছনের জিনিস দেখার জন্য কাজে লাগে। এইখানে উত্তল লেন্স ব্যবহার করা হয়। উত্তল লেন্সের কি ক্ষেত্রফলটা বেশি হয়, তাহলে অনেকটা ক্ষেত্রফল জুড়ে দেখতে পারবে। ক্লিয়ার হয়েছে? তাহলে অবতল লেন্সের একটা ব্যবহার হচ্ছে তোমার কি, হেডলাইটে ইউজ করা হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে গিয়ে তোমার তোমরা যদি সেলুনে যাও, মানে এখন হয়তো থাকে না সেলুনগুলোতে, কিন্তু আগেকার দিনে থাকতো। সেলুনে কি করতো, অবতল দর্পণ ইউজ করতো। অবতল দর্পণে কি হয়, অবজেক্টটাকে বড় দেখায়, তাই না? অবজেক্টটাকে বড় মানে ইমেজটাকে বড় দেখায়, সরি, ইমেজটাকে অনেকটা বড় দেখায়। তার ফলে কি দাড়ি কাটতে সুবিধা হতো। ধরো দাড়ি কাটছে, কোনো জায়গাতে একটা দাড়ি বড় হয়ে আছে, সেটা নর্মাল চোখে পড়ছে না, কিন্তু অবতল দর্পণ যদি তুমি ইউজ করো, সেটা কি বড় বড় দেখাবে। তাহলে বড় বড় দেখাতে ইজিলি সে ডিটেক্ট করতে পারো যে হ্যাঁ এখানে একটা বড় দাড়ি রয়েছে, তাহলে কাটতে হবে। তাহলে সেভিং মিররের ক্ষেত্রে, মানে সেভিং মিরর বলা হয়ে থাকে সেগুলো, এক হেডলাইট ইউজ করা হয়ে থাকে, ও সেভিং মিরর। এই দুটোতে কিন্তু আমরা ইউজ করে থাকি, আরও আছে অনেক। নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে প্রতিসরণের ক্ষেত্রে আপাতন কোণ ও প্রতিসরণ কোণ যথাক্রমে এত, তাহলে কৌণিক চ্যুতির মান কত? তাহলে এখানে প্রতিসরণ হয়েছে, আপাতন কোণ বলে দিয়েছে, প্রতিসরণ কোণ বলে দিয়েছে। ছবি আঁকো। ছবি আঁকো বাবা, বুঝে বুঝে করো। হ্যাঁ, এইখানে মনে করো একটা সারফেস, একটা লাইট আসলো, এটা নর্মাল, ওকে, এই লাইট এলো, এটা তোমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল, এটা ইনসিডেন্ট রে, তাহলে এটা আই কত বলেছে দেখো, ভ্যালু থেকে তোমার ছবি রাখতে হবে। ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলেছে 45 ডিগ্রি, ফাইন। আর প্রতিসরণ অ্যাঙ্গেল তোমার বলে দিয়েছে তোমার কত, 30 ডিগ্রি। রিফ্র্যাক্টেড যে রে, তার যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, মানে কম, তাহলে এরকম ঢুকছে। তার মানে কি এই অ্যাঙ্গেলটা তোমার আর। তাহলে এইখান থেকে একটা জিনিস বুঝতে পারছি, এটা কি, এটা লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। কারণ কি, এই যে রশ্মিটা কি নর্মালের দিকে বেঁকে গেছে, এটা যদি ও হয়, এটা এন, তাহলে নর্মালের দিকে এসছে, নর্মাল দিকে আসলে পরে কি তোমার ঘন মাধ্যমে ঢুকছে লাইটটা, বুঝতে পারলে? তাহলে চ্যুতি কোণটা কি দেখো, অ্যাকচুয়ালি লাইটটার যাওয়ার কথা ছিল কোথা দিয়ে, যদি কোনো মিডিয়াম না থাকতো, যদি এটাও লঘু এটাও লঘু, সেম মিডিয়াম যদি হতো, তাহলে লাইটটা যেত ঠিক এইভাবে, মানে যেইভাবে পড়েছে যতখানি অ্যাঙ্গেল ততখানি অ্যাঙ্গেল নিয়ে বেরিয়ে যেত। তো মানে কি পুরোটা হতো তোমার আই, আর এইটুকুনি হয়েছে তোমার আর। তাহলে চ্যুতি কোনটুকুনি, সিম্পল জিনিস, এইটুকুনি তোমার চ্যুতি হয়েছে, তাহলে এটাই তোমার কি ডেল্টা। তাহলে ডেল্টা গেলে তুমি কী লিখবে, আই মাইনাস আর। দেখো পুরোটা কত আই, এখান থেকে তুমি যদি আর বাদ দাও তবে তুমি এইটুকুনি পাবে। তাহলে আই মাইনাস আর, আই হচ্ছে তোমার 45 মাইনাস 30, তাহলে অনেক কথা হচ্ছে বলো
15 ডিগ্রি সেলসিয়াস, এই সরি ডিগ্রি সেলসিয়াস বলছি, 15 ডিগ্রি। ওকে, তাহলে আই হচ্ছে মানে ডেল্টা হচ্ছে তোমার কি 15 ডিগ্রি হবে। আচ্ছা, বলছো উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কিভাবে পরিবর্তিত হয়, কিভাবে বলেছে মানে তোমাকে গ্রাফ দেখাতে হবে। জাস্ট সিম্পল জিনিস, অর্ধপরিবাহী তোমরা সবাই জানো নিশ্চয়ই। অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হয় বলো তো, এদিকে আমি টেম্পারেচার দিচ্ছি আর এদিকে আমি রেজিস্ট্যান্স দিচ্ছি। কেমন হয় বলো তো, এইরকম টেম্পারেচার যত বাড়তে থাকে তত কি রেজিস্ট্যান্স কমতে থাকে, রেজিস্ট্যান্স কম হলে পরে কারেন্ট বেশি যাবে। সো এরকম গ্রাফ আমরা পেয়ে থাকি। এবার তুমি প্রশ্ন করতে পারো যে এটা কি ফর সেমি কন্ডাক্টর, তুমি প্রশ্ন করতে পারো যে সেমি কন্ডাক্টরের ক্ষেত্রে কেন টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে। দেখো সেমি কন্ডাক্টরে তোমরা হয়তো জানো না এখনো পর্যন্ত, আস্তে আস্তে শিখবে। আমরা দুটো ভ্যালেন্স ব্যান্ড দেখি আমরা, এক হচ্ছে তোমার কন্ডাকশন ব্যান্ড আর এটা তোমার কি মানে ভ্যালেন্স, সরি 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 এটা তোমার কন্ডাকশন ব্যান্ড, এটা তোমার কি ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড নিচে থাকে সাধারণত 0 টেম্পারেচারে, 0 ডিগ্রি টেম্পারেচার, 0 কেলভিন টেম্পারেচার যদি বলো তুমি, এই কন্ডাকশন ব্যান্ডে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। আর নর্মাল টেম্পারেচারে কি হয়, এই ভ্যালেন্স ব্যান্ডের ইলেকট্রনগুলো ব্রেক করে কন্ডাকশন ব্যান্ডে চলে আসে, কন্ডাকশন ব্যান্ডে চলে আসে, বুঝতে পারলে। তাহলে কন্ডাকশন ব্যান্ডে কিন্তু হিউজ নাম্বার অফ ইলেকট্রনস নেই, ফাইনাইট নাম্বার অফ ইলেকট্রন থাকে। এইবার তুমি যত টেম্পারেচার বাড়াবে তত কি এইখানের বন্ধনগুলো ব্রেক করবে, ব্রেক করে আরও বেশি এখানে যাবে, আরও বেশি এখানে যাবে। তাহলে যত বেশি ইলেকট্রন যাবে, ইলেকট্রনের ফ্লো মানে ইলেকট্রনটা কি কন্ডাকশন ব্যান্ডে আসবে, কন্ডাকশন ব্যান্ডে আসা মানে কি ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যাওয়া, কেউ মানে কাউকে এরকম মানে পরোয়া করবে না আর কি, ফ্রি হয়ে যাবে। তাহলে কি এই কন্ডাকশন ব্যান্ডে হিউজ মানে ইলেকট্রনের সংখ্যা বাড়তে থাকছে উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার। টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে কি তোমার কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা বাড়ছে, ইলেকট্রন সংখ্যা যদি বাড়ে তাদের কি ফ্লো হতে শুরু করবে, তাই না? তাহলে ইলেকট্রন ফ্লো করলে কারেন্ট পাবো আমরা। তার মানে কি টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে, কারেন্ট বেশি পাওয়া যায় ফর সেমিকন্ডাক্টর। ওকে, বাট কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু একদম উল্টো, টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তে থাকে, কারণ কি সেখানে নিজে থেকেই ফ্রি ইলেকট্রন সংখ্যা অনেক বেশি। কারণ কন্ডাকশন ব্যান্ডের ক্ষেত্রে কন্ডাক্টরের ক্ষেত্রে এই যে কন্ডাকশন ব্যান্ড আর যে ভ্যালেন্স ব্যান্ড এরা ওভারল্যাপ অবস্থায় থাকে, একে অপরের গায়ে শুয়ে থাকে, বুঝতে পারলে? তো তার জন্য কি মানে সমস্ত ফ্রি ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে আগে থেকে থাকে। এবার টেম্পারেচার বাড়লে কি তাদের মধ্যে কলিউশন বাড়তে থাকে, কলিউশন বাড়লে মিন ফ্রি পাথ কমতে থাকে, মিন ফ্রি পাথ কমলে পরে তাদের মানে ধাক্কাধাক্কি বেশি হচ্ছে, বেশি সংঘাত হচ্ছে, বুঝতে পারলে? তাদের মানে ফ্রিনেসটা কমতে থাকে, তার ফলে কি রেজিস্ট্যান্স বাড়তে থাকে, তাই রেজিস্ট্যান্স বাড়ে তাই এই কারেন্টটা কম ফ্লো করে, ঠিক আছে? ওকে, এটা অর্ধপরিবাহীর উদাহরণ সিলিকন, জার্মেনিয়াম। বাইরের কক্ষে 4টে মানে যোজ্যতা কক্ষে কি 4টে ইলেকট্রন থাকতে হবে। ওকে, এদের ক্ষেত্রে কিন্তু যোজ্যতা কক্ষে 4টে ইলেকট্রন থাকে, তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর বলে থাকি। ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামো মানে কি সেটা আগে জানো। ডায়নামো বলা হয়ে থাকে জেনারেটরকে, জেনারেটর তাকে ডায়নামো বলে থাকি আমরা। ডায়নামোতে ফ্লেমিংয়ের কোন সূত্র কাজে লাগে, ডান হস্ত নাকি বাম হস্ত? মনে রাখবে এগুলো। ডায়নামো ডান হাতের নিয়ম কাজে লাগাতে হবে তোমাকে, বুঝতে পারলে? আরেকটা হয় মোটরের ক্ষেত্রে বাম হস্ত। তুমি এই নাম থেকে মনে রাখতে হবে, ডাইনামো, জেনারেটরের ক্ষেত্রে ডায়নামো, তাহলে ডা থেকে ডান হাত। ক্লিয়ার হলো? আচ্ছা, এখানে বলছে কোন শক্তি, স্বাভাবিক ব্যাপার। ডায়নামো কি, জেনারেটর কী করছে, তুমি ঘোরাচ্ছ না, ঘুরছে, তাহলে কি কাইনেটিক এনার্জি, বা তুমি ইন জেনারেল বলতে পারো কি ইলেকট্রিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি। ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। ইলেকট্রিক্যাল কেন বলছি বারবার, মেকানিক্যাল হবে। মেকানিক্যাল মানে তোমার কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, রাইট? সো মেকানিক্যাল এনার্জি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়, বা সিম্পল তুমি বলতে পারো যে কাইনেটিক এনার্জি তড়িৎ শক্তিতে কনভার্ট হয়।
নক্ষত্রের বিপুল শক্তির উৎস কি? সিম্পল জিনিস, বলো কি? সূর্য বলো বা নক্ষত্র, তাদের মধ্যে কি ঘটছে? অলওয়েজ নিউক্লিয়ার ফিউশন ঘটে চলেছে। নিউক্লিয়ার ফিউশনটা কি? এরকম মানে হাইড্রোজেন যুক্ত এই হিলিয়াম উৎপন্ন করবে, হিউজ এনার্জি লাগবে তার জন্য, কারণ বুঝতেই পারছো দুটো হাইড্রোজেনকে তুমি যুক্ত করে দিয়ে হিলিয়াম উৎপন্ন করবে, ডয়ট্রিয়াম উৎপন্ন করবে। এগুলোকে বলি আমরা কি? নিউক্লিয়ার ফিউশন। ওকে, ফিউশন বা সংযোজন বলা হয় থাকে নিউক্লিয়ার, বাংলায় নিউক্লিয় সংযোজন। এটা উত্তর কী হবে? নিউক্লিয় সংযোজন। তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক কি? তাহলে তাপ পরিবাহিতাঙ্ক বলেছে, তাহলে ডেফিনেশন জানা দরকার তোমার, তাই না? দেখো, যে হিটটা ফ্লো করবে, ধরো তোমার একটা ছবি এঁকে বোঝায়। ধরো এই একটা পাত্র রয়েছে, লোহা ধরে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই পয়েন্টের টেম্পারেচার T1, এই পয়েন্টের টেম্পারেচার T2, এখানে T1 ইজ গ্রেটার দেন T2। তবে সিম্পল কথা, হিটটা কি এদিক থেকে এদিকে ফ্লো করবে, হিটটা এদিক থেকে এদিকে ফ্লো করবে, রাইট? এটাকে আমি ধরো 0 পজিশন রাখলাম, এটাকে আমি X পজিশন রাখলাম, মানে এদিক থেকে এদিকে আমার X ডিস্টেন্স বাড়ছে। এইবার এই যে হিটটা যে ফ্লো করছে, দ্য ফ্লো অফ হিট আমরা বলে থাকি, ফ্লো অফ হিট, সরি, ফ্লো অফ হিট ফ্লো মানে কি? টাইমের সাপেক্ষে কি পরিমাণ ফ্লো করছে হিটটা, মানে এটা এখানের মধ্যে কি টাইম দিয়ে ভাগ করা আছে অলরেডি। মানে হিট মানে এনার্জি, তাহলে এনার্জি বাই টাইম মানে পাওয়ার, এটা মিনস পাওয়ার, ফ্লো অফ হিট মিনস পাওয়ার। সেটা যদি আমি H দিয়ে লিখি, সেটা হয় সেটা কি, যে মেটেরিয়ালটা তুমি নিয়েছো তার এরিয়ার উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি এটা প্রপোর্শনাল লেখাটা বেটার হয়। আর সেকেন্ড যেটা কি, মানে ডিস্টেন্স বাড়ার সাথে সাথে টেম্পারেচার কি বাড়ছে না কমছে, টেম্পারেচার গ্রেডিয়েন্ট, dT/dx। এবার ছবিটা ভালো করে অবজার্ভ করো, এর টেম্পারেচার বেশি, এর টেম্পারেচার কম, তাহলে যত বাদিক থেকে ডান দিকে আসছি, মানে টেম্পারেচার বাড়ছে না কমছে? কমছে। তাহলে কমার জন্য এখানে একটা আমরা নেগেটিভ সাইন ইউজ করে থাকি, মানে এটার সাথে একটা নেগেটিভ সাইন থাকে, ঠিক আছে? আমি যদি লিখি জিনিসটা, তাহলে এরকম লিখতে পারি, এইটা। ওকে, এবার সমানুপাতিক তুলতে গেলে একটা কনস্ট্যান্টের প্রয়োজন হয়, তাহলে এখানে তুমি লিখবে H = -K × A × dT/dx। তাহলে কে হচ্ছে তোমার কি? পরিবাহিতাঙ্ক। তাহলে কে এর ইউনিট দরকার আমাদের, ঠিক আছে? সুতরাং -H / A, আর এখানে কি নিচে dt থাকবে আর উপরে dx লিখে দাও, অসুবিধা কিছু নেই। এবার তুমি যদি ইউনিট ফলো করো, এইচটা কি? ফ্লো অফ হিট, মানে এনার্জি পার টাইম, সেটা কি? পাওয়ার দেবে, তাহলে ওয়াট লিখতে পারো তুমি। এক্স পজিশন মিটার / মিটার² ইন্টু ডিটি মানে টেম্পারেচার, মানে কেলভিন বলতে পারো তুমি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো এক টাইমে কাটবে, সুতরাং ডাব্লিউ মানে ওয়াট ডিভাইডেড বাই এইটা, তাহলে এটা তোমার কি? ইউনিট হবে। ওকে, এটা তোমার ইউনিট হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, একটা স্তম্ভ মেলাতে বলেছে, বলছে একটি সন্ধিগত মৌল, কে বলো? নিকেল, বি অপশন। একটি ইউরেনিয়ামোত্তর মানে কি? ইউরেনিয়ামের পরে যেসব মৌল আবিষ্কার হয়েছে, প্লুটোনিয়াম, তাহলে অপশন ডি। অপশন বি হলো একটা, অপশন ডি হলো, ঠিক আছে। থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় Fe2O3 কে বিজারিত করে কি? অ্যালুমিনিয়াম। ধাতু সংকর কার সাথে উপস্থিত কি হয় বলো? টিন হয়। অপশন সি। ক্লিয়ার হয়েছে? এটা কাঁসার ক্ষেত্রে এটা আমরা মনে রাখি কাঁতাটি, কা ফর কাঁসা, টা ফর তামা মানে Cu, প্লাস টি মানে টিন, মানে সুতরাং Sn। যেরকম পিতলের ক্ষেত্রে পিতাজি, রাইট? পি ফর পিতল, তা ফর কপার, জে ফর জিঙ্ক। ওকে,
নেক্সট কোশ্চেন দেখো, তাহলে এগুলো হয়ে গেল। বলছে N2 মানে নাইট্রোজেন গ্যাসের মানে মলিকিউলসের লুইস ডট চিত্র অঙ্কন করতে বলেছে। লুইস ডট চিত্র সোজা একদম, দেখো N2 বলেছে না, তাহলে N2 নাইট্রোজেন মানে কি, নাইট্রোজেনের যে বাইরের কক্ষে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, তাহলে 1s2 2s2 2p3। তাহলে বাইরের কক্ষে পুরো কক্ষটা ধরছে আমি, সাবসেল না, বাইরের কক্ষে কতগুলো রয়েছে, মোট 5খানা রয়েছে ইলেকট্রন, রাইট। তাহলে একটা যদি তুমি নাইট্রোজেন নাও তাহলে 5টা ইলেকট্রন ফুল করতে হবে। একটা, আচ্ছা অন্য কালিতে দেখা, এটা একটা দুটো, রাইট, 1 2 3 হলো। আরেকটা বলেছে নাইট্রোজেন দুটো রয়েছে N2, তাহলে এইখানেও কি তুমি দুটো দাও, এখানে তুমি 2 3, তাহলে দেখো ভালো করে বোঝো। তাহলে এই নাইট্রোজেনটা কি করবে, এই নাইট্রোজেনটা কিন্তু এইটুকুনি নিয়ে অষ্টক পূর্তি করে নেবে, জিনিসটা বুঝতে পারছি। তাহলে দেখো 6টা আর 2টো 8টা, তাহলে অষ্টক পূর্তি করে নিল। সিমিলারলি এই নাইট্রোজেনটাও কিন্তু অষ্টক পূর্তি করে নেবে। তাহলে এর বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন, এর বাইরের কক্ষে 8খানা ইলেকট্রন। কালারটা চেঞ্জ করে দিই, 8খানা ইলেকট্রন। ওকে, তাহলে এটা হচ্ছে তোমার কি লুইস ডট। আবার অনেক সময় আমরা এরকম দেখি তিনটে ট্রিপল ডট হয়ে গেল N2। ওকে, এটা তোমার কি লুইস ডট। নেক্সট কোশ্চেন দেখো, যে তড়িৎ বিশ্লেষণ কোন প্রকারের তড়িৎ প্রবাহ করা হয়? ডিসি, ডিরেক্ট কারেন্ট, যেটা টাইমের রেসপেক্টে চেঞ্জ করে না। জলের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে কি জমা হয়? দেখো জলের তড়িৎ বিশ্লেষণ করো, তাহলে একটা তুমি পাত্র নিলে, এখানে একটা তড়িৎদ্বার নাও, ওইখানে একটা তড়িৎদ্বার নাও, এইখানে একটা তড়িৎদ্বার নিলাম, এইখানে একটা তড়িৎদ্বার নিলাম। ওকে, এবার এটা কিন্তু জল রয়েছে, তাহলে H2O রয়েছে, তাহলে H2ওটা কি ভেঙে যাবে, H+O2 মাইনাস ভেঙে দিয়ে কি হবে, এটা যদি তোমার ক্যাথোড প্লেট হয়, যদি ক্যাথোড হয় তাহলে কি হবে, ক্যাথোড মানে কি, সেখানে ইলেকট্রন রয়েছে হিউজ পরিমাণে, রাইট। এবার এখানে যখন ভেঙে যাচ্ছে এটা H+O2 মাইনাস, সুতরাং কি এইদিকে কি, এইদিকে তোমার H+ গুলো যোগ হতে থাকবে, আর এই দিকটা তোমার অক্সিজেন গ্যাস, মানে এটা বলতে গেলে হাইড্রোজেন গ্যাস, আর দিকে অক্সিজেন গ্যাস জমতে থাকবে অ্যানোড প্লেটে। ক্লিয়ার হয়ে যায়? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। এবার বলছে তামার চামচের ওপর রূপার তড়িৎ লেপন করতে হলে অ্যানোড হিসেবে কী ব্যবহার করে? দেখো রূপার তড়িৎ লেপন করতে হবে, তাহলে রূপালি কোনো কিছু ব্যবহার করতে হবে, মানে প্রলেপ ব্যবহার করতে হবে, রাইট। যেরকম এখানে যদি বলতো সোনার তড়িৎ লেপন করতে, সোনা মানে গোল্ড, তাহলে কি হতো, অ্যানোড হিসেবে তোমাকে গোল্ড ইউজ করতে হতো। ওকে, আচ্ছা, মানে তড়িৎ লেপন যার করা হয় গোল্ডটা তার হিসেবেই করানো হয়ে থাকে। নেক্সট কোশ্চেনটা কি বলছে, আচ্ছা হলো এটা। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে দেখো, একটি সমযোজী তরল পদার্থের উদাহরণ দাও। ভাই জল। ওকে, তাহলে এইভাবে কিন্তু তোমাকে সমস্ত প্রবলেমগুলো সব সলভ করতে হবে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি 1 নম্বর সবগুলো করে দিলাম, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, অনেক অনেক বেশি করে প্র্যাকটিস করো, হ্যাঁ, পর্ষদের কোশ্চেনগুলো ভালো করে করো, বুঝতে পারলে? আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।